হ্যাকার বলছো? হ্যাঁ, তাহলে আমি দোষী। তবে তুমি ওই দোষের ভাগীদার। আমি জানাইনি, ঠিক আছে। হ্যাঁ, আমি বিষয়টা বিশেষ গুরুত্ব মনে করিনি বলে তোমাকে জানাইনি। হ্যাঁ, আমি অপরাধী, কিন্তু তুমি কেন জানতে চাওনি? এখন তুমি তোমার কথা দ্বারা কি বোঝাতে চাইছো? তোমাকে যখন আমার হওয়ার প্রস্তাব রেখেছিলাম, তুমি সেটা মানোনি, গ্রহণ করনি। সেটা কি করে হয় তন্মী? যখন তোমাকে আমি আমার মনের কথা জানালাম, তোমাকে আমার হওয়ার প্রস্তাব রাখলাম, তুমি হ্যাঁ না কিছুই বললে না। তোমার নীরব সম্মতিকে আমি মেনে নিলাম। যদিও তোমার আচরণ বলছে তুমি আমার প্রস্তাব মেনে নিয়েছো, তবে কোনো অধিকার ফলানোর প্রয়োজন অনুভব করলে না। তুমি কি করে বলতে পারলে তুমি জানতে চাওয়ার প্রয়োজন অনুভব করোনি? আমি তোমাকে কোনোরূপ দোষারোপ করছি না তন্মী। তাই বলে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে কি একবার আমার দোষের জন্য প্রশ্নবিদ্ধ করা যেত না? তুমি আমার সম্পর্কে জেনে শুনে ও কেন বুঝলে না আমি ঠিক তোমাকে কিভাবে চেয়েছি? সত্যি কি অসৎ চরিত্র বলে মনে হয় তোমাকে আমার? ওরকম একটা মেয়ের সঙ্গে বারবার আপনাকে দেখার পরও সত্যিই আমার ভাবনাটা ভুল বলে মনে হওয়াটা উচিত ছিল? না, নয়। তবে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আমাকে প্রশ্নবিদ্ধ করা উচিত ছিল, ছিল নয় কি? না, উচিত ছিল না। আমি আপনাকে বিশ্বাস করি না। মৃদু হাসল ইভান। সে হাসিতে কি মিশেছিল সামনের মেয়েটার জানা নেই, তবে সুদর্শন আদলে সে হাসিতে মুগ্ধ হলো সে। এরকম একটা সুদর্শন পুরুষ তাকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চাওয়া মানে সৌভাগ্য। তবে কেন জানে সেই সৌভাগ্যকে সে বরণ করে নিতে পারছে না। তন্মধ্যে ইভানের কণ্ঠস্বর কানে এলো। বিশ্বাস করতে বাধ্য তুমি। বিশ্বাস করো না বললেই মেনে নেবে এই ইভান? বিয়ে করতে রাজি হলে কেন তবে? ভাসুরের কথা মেনে? তাহলে তো বরবাদে। একদম উল্টোপাল্টা কথা বলে আমার মেজাজ আরও চড়াও করবেন না। তন্ময়ের ক্ষোভিত কথাগুলো শুনতে প্রাণ খোলা হাসলো ইভান। তার মধ্যে কফি নিয়ে ওয়েটার হাজির হলো। ওয়েটার চলে যেতেই কফির মগ একটা তন্ময়ের দিকে এগিয়ে দিয়ে খেতে বলল। তবে তন্ময় তা ছুতেও আগ্রহ দেখালো না, অন্যটা নিজে হাতে তুলে নিল ইভান। কফিতে চুমুক বসে সময় নিয়ে শান্ত গলায় বলল, তুমি ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়ে, এটা আমিও জানি তন্মী। তাই বলে সব বিষয় নিজের মনের মধ্যে চেপে রেখে গুমড়ে মরলে হয় না। নিজের মনকে শান্তি দেওয়ার জন্য হলেও অন্তত কিছু বিষয় ভিতর থেকে বাইর করতে হয়। আজ তোমার উপর রাগ জেদ দেখিয়ে বিয়ের যে সিদ্ধান্তটা তুমি মেনে নিলে, তুমি আত্মবিশ্বাসের সহিত বলো তো, তুমি আমাকে ছাড়া কখনো ভালো থাকতে? তন্ময়ী জবাব দিল না। সে কফি শপে আসা থেকেই যেমন কঠিন রূপে শক্ত হয়ে বসেছিল সেভাবেই বসে রইল। ইভানও জবাবের অপেক্ষা করল না। জবাব তার জানা। সামনে বসা মেয়েটার বুক ফুটবে তবু মুখ ফুটবে না। কপাল তার এমন একটা মেয়েকে নিজের মনটা উৎসর্গ করেছে, তাই নিজ থেকে স্বীকারোক্তি জানালো। যাই হোক, তোমাকে যা জানানো হয়ে গেছে। তবে আরও একটা বিশেষ কথা, তোমাকে সামান্যতম অসম্মান করা বা ছোট করার কোনোরূপ ইচ্ছা আমার ছিল না, কিন্তু সিচুয়েশন আমাকে বাধ্য করেছে। যেদিন শুনেছি তোমার বিয়ে, সেদিন থেকে আমি কৌশলে তোমার বিয়েটা ভাঙার চেষ্টা করেছি। এটা সত্য, বিয়েটা ভাঙার আগে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি সেই চেষ্টা কিছুতেই সফল হতে দাওনি। আমার সাথে সকল যোগাযোগ ব্যবস্থা নিজের হাতে নষ্ট করেছো, আমাকে সুযোগ দাওনি নিজেকে তোমার কাছে সঠিকভাবে তুলে ধরার, যার জন্য আমাকে বাধ্য হতে হয়েছে অন্য পথে তোমার বিয়ে ভাঙার। আমি চেয়েছিলাম বিয়ের কোন অনুষ্ঠান হওয়ার আগে তোমার বিয়েটা ভাঙতে, কিন্তু আমার পোড়া কপাল, ভাগ্য সহায় হয়নি। তোমার ওই বিসিএস ক্যাডার পাত্রকে হাতে পেতে আমার অনেক বেগ পোয়াতে হয়েছে। তারপরও বান্দা কিছুতেই আমার কথায় বিশ্বাস করতে চায় না। কত কাঠ করলাম, তারপর তাকে বোঝাতে হয়েছে। আর তোমার ওই ইডিয়েট পাত্রটা এমন সময় এসে বুঝেছে, সেখানে আমাকে এনে দাঁড় করিয়েছে বাজে একটা পরিস্থিতিতে সম্মুখে। তবুও কৃতজ্ঞতা, তিনি আমাকে বিশ্বাস করেছেন, বুঝেছেন। থামলো ইভান। কফিটা প্রায় শেষ, অথচ সামনের মেয়েটা কিছুতেই নিজের মগটা ছুঁয়ে দেখলো না। ইভান জানে সামনের মেয়েটা সেটা ছুঁয়ে দেখবে না। সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলে ফের বলল, চাইলে তোমার হলুদ অনুষ্ঠানের পরও আমি তোমার বিয়েটা ভাঙতে পারতাম, কিন্তু বিশ্বাস করো, অন্য এক পুরুষের নামে হলুদ তোমার গায়ে পড়বে কিছুতেই মানতে পারিনি। বিশ্বাস করো, আমি চাইনি। আমার হাজারো দুঃখ প্রকাশ হয়তো তোমার আত্মসম্মানের কাছে কিছুই না।
তবুও সত্যি সরি তুমি। এবার তোমার সিদ্ধান্ত। কথা শেষ হতে ইভানের ফোনে কল এলো। মামাতো বোন ঈশিতা কল করেছে। কল রিসিভ করতে তন্ময়কে নিয়ে তাদের কাছে ফেরার তাড়া ছিল। আপাতত শপিং প্রায় শেষ। তন্ময়ের গহনা কিনতে হবে এবং বিয়ের স্পেশাল শাড়ি, সেটা তন্ময়ের পছন্দে কিনবে। বিদায় এত তাড়া। ফোনে কথা শেষ করে উঠে দাঁড়ালো সে। তন্ময়কেও জানালো বিষয়টা। মেয়েটার সেদিকে বিশেষ কানমন নেই। সে গভীর মনোযোগে কিছু ভাবছে, সেটা খেয়াল করে ইভান বলল, যেতে হবে, চলো। দেন ভঙ্গ হওয়ার মতো মাথা নাড়িয়ে ইভানের দিকে তাকালো মেয়েটা। ফের উঠে দাঁড়ালো। তন্ময়কে উঠে দাঁড়াতে দেখেই সামনে এগোলো ইভান। 2 কদম সামনে এগোতে পারলো না। তন্ময়ের কথা থমকে গেল পা। এরপরও আমার সিদ্ধান্ত যদি বিয়েতে অমত পোষণ হয়। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো ইভান। পিছিয়ে মরে শিথিল নজরে তন্ময়ের পানে চাইলো, তার চেয়ে শিথিল গলায় বলল, না চাইলেও ভরা মজলিসে তোমাকে অসম্মান করা ছাড়া আমি তোমাকে না পাওয়ার মতো সত্যি কোনো অপরাধ করিনি। তবে তোমার যদি মনে হয় আমি তোমার কাছে কঠিন অপরাধী, তবুও বিয়েটা করো প্লিজ তন্নি। বিয়ের পর আমাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে রেখে ও আমার হয়ে থেকো, তবু আমার হও তন্নি। এই অপরাধীর সঙ্গিনী হও প্লিজ। নিবান আর কৌরি পৌঁছালো বেশ শুয়ে শুয়ে। কৌরিকে নিয়ে ইচ্ছে মতন ঘুরে শপিং করে তারপর মান্যতাদের কাছে পৌঁছেছে তারা। কৌরির মনে হলো তখনকার কথায় উত্তরস্বরূপ তাকে নিজের ইচ্ছে মতো শপিং করে দেওয়াটা নিবানের পক্ষ থেকে ইচ্ছাকৃত শাস্তি, যা সে কৌরির তখনকার কথার পরিবর্তে মুখে না দিয়ে কাজে করিয়ে দেখেছে। নিবানের এরূপ আচরণ কৌরি বেহায় অসন্তুষ্ট, তবে মুখে দ্বিতীয়বার আর প্রকাশ করার সাহস পেল না। তবে ক্ষণে ক্ষণে নিবানের দিকে অদ্ভুত অসন্তুষ্ট নজরে তাকাচ্ছে। সেটা কৌরির মুখ না দেখেও বুঝতে পারছে নিবান। একটা সময় গিয়ে বেশ মজার চলে নিবান বলল, আমি জানি আমি দেখতে খারাপ, তাই বলে এতটাও খারাপ না যে তুমি ওরকম অদ্ভুত অসন্তুষ্ট নজরে দেখবে আমাকে। উদ্দেশ্য বুঝতে পেরে কৌরি অপ্রস্তুত হলো। নজর এদিক ওদিক পানে সরিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তার সামনে চলছে মানুষ, অথচ তার চলা বলা পরে নিতে পারছে। অদ্ভুত। 3 তলায় উঠে মান্যতাদের কাছে পৌঁছানোর আগে নিবান বেশ শান্ত গলায় কৌরিকে উদ্দেশ্য করে হুমকিমূলক বাণী ছুড়ল, গায়ের থেকে যদি শাল কোনোরূপ নড়ে একটু ভালো হবে না কিন্তু কৌরি। গরম লাগলেও তোমার শরীর থেকে যেন শাল নড়তে না দেখি। আর যদি আমি শুনেছি বা দেখেছি ঠান্ডা লাগিয়েছ, তারপর বুঝবে আমার সাথে রাগ দেখানো আর জেদ করার ফল। নিভান সব মানতে রাজি, তবে উল্টোপাল্টা রাগ জেদ নয়। থমকানো দৃষ্টিতে নিবানের মুখের দিকে তাকিয়ে রইল কৌরি। কোনো রকম পা চললেও দৃষ্টি নিবানের শক্ত চোয়ালের দিকে। মনে মনে নিবানকে শত শত বকা দিল। তাকে হুমকি দেওয়ার মানুষটা কে? সে গা থেকে চাদর 100 বার খুলবে, তাতে এই মানুষটার কি? শত কথা মনে মনে আওড়ালেও মুখে কিছু বলতে পারল না। এক প্রকার বাধ্য হয়ে নিবানকে অনুসরণ করে মান্যতাদের কাছে পৌঁছাতে হলো তাকে। মান্যতাদের কাছে পৌঁছাতেই হাফ ছেড়ে বাঁচল সে। ভুলেও আর নিবানের আশেপাশে ভিড়ল না সে। তবে নিবানের সাথে কৌরিকে দেখে আর কেউ কিছু না বললেও দিবা শান্ত নজরে দুজনকে পর্যবেক্ষণ করে কৌরিকে উদ্দেশ্য করে বলল, তখন যে বললে আসবে না, ভালো লাগছে না, শরীর খারাপ খারাপ লাগছে, আবার এলে যে, তাও আবার নিভানের সাথে। কথার ইঙ্গিত মোটেও ভালো লাগলো না কৌরির। মনে মনে ভীষণ বিব্রত বোধ অনুভব করলো, সাথে খারাপও লাগলো। মুখে হঠাৎই কিছু বলতে পারলো না। সেটা দেখে মানতায় কিছু বলতে যাবে তার আগে গম্ভীর গলার স্বর বেশি এলো, ও এসেছে, তোর প্রবলেমটা কোথায়? ওকে আমি নিয়ে এসেছি, আর নিভান ওকে নিয়ে আসতে চেয়েছে, মানে ও বাধ্য আমার সাথে আসতে। সেখানে তোর প্রবলেমটা কোথায়? অপমানে থমথমে হয়ে উঠল দিবার ফর্সা সুন্দর মুখাবয়ব। যতটা রুট ভাষায় তার কথার উত্তর দিল নিবান, ততটা রুটভাবে প্রশ্ন সে কৌরিকে করেনি। তবে নিবানের উত্তরের ভাষা বলে দিচ্ছে কৌরির প্রতি নিবানের অনুভূতির ঝোর। প্রথম দেখা নিবানের পাশাপাশি কৌরিকে দেখায় যে সংখ্যা মনে সৃষ্টি হয়েছিল দিবার, তা একটু একটু করে বাস্তবিত রূপ দিচ্ছে। আর নিবান এই বাস্তবতায় কৌরির মাঝে ডুবে যাচ্ছে। আর তাকে দীর্ঘ নিঃশ্বাসের সহিত সরল চোখে তা দেখে যেতে হচ্ছে। এটা যে কতটা যন্ত্রণাদায়ক যদি বিয়ের আগে একটা বার অনুভব করতে পারত, তবে কখনো নিবানকে ছাড়ার কথা ভাবতো না, ভুলেও ভাবতো না। এখন একজনের স্ত্রী হয়ে নিকটই এ ভাবনা অবৈধ, হারাম। তবুও মন কেন মানে না, কেন মানতে চায় না? নিবানকে যে আর তার দিকে ফেরানো আর কখনো সম্ভব নয়, এটাও বেশ বুঝতে পারছে দিবা। আরও নিবান যে ধরনের ছেলে, দিবা যতই ছলাকলা করুক আর যতই তন্ত্রমন্ত্র করুক, নিবানকে সে তার দিকে কখনোই ফেরাতে পারবে না। তবে কৌরির পাশাপাশি নিবানকে দেখলে তার কি যেন হয়ে যায়। যতই নিজের মন আর
জবানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে না কেন? তারা নিয়ন্ত্রণহীন হয়ে যায়, চায় না সে নিজের বয়স আর স্বভাবের বাইরে গিয়ে অস্বাভাবিক আচরণ করতে, তবুও করে ফেলে। দিবার থমথমে মুখের দিকে তাকিয়ে গৌরীর মন খারাপ হলো। তার জন্য দিবাকে কথা কথা শুনতে হলো। বিষয়টা মোটেও ভালো লাগলো না তার, যদিও তাকে নিয়ে দিবার ইঙ্গিত স্বরূপ কথাগুলো তার মোটেও ভালো লাগেনি। তাই বলে তার জন্য কাউকে ছোট বড় কথা শুনতে হবে, লজ্জিত হতে হবে, এটা কখনোই চায় না সে। শুধু দিবার জন্য নয়, কারোর জন্য চায় না সে। মনে মনে ভাবলো নিবানকে কিছু বলবে। ভাবনার মতো নিবানের দিকে তাকাতেই দেখলো চোখ মুখ শক্ত করে তার দিকে তাকিয়েছে মানুষটা। মানুষের চোখ মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে, এখানে আমার কথার উপরে একটা শব্দ তুমি উচ্চারণ করে দেখো, তোমার খবর আছে। যে কথাগুলো বলবে বলবে মনে মনে সাজিয়েছিল, ঠুট কেন গলা অবধি আসার আগে কথাগুলো যেখান থেকে গুছিয়ে নিয়ে আসছিল সেখানে মাটি চাপা দিয়ে ফেললো সে। সামনের মানুষটার মানে আতঙ্ক, ভয়, সেই আতঙ্ক ভয়। মানুষটার আচরণে কিছুটা কাটলেও পুরোটা কাটেনি। অদ্ভুত মানুষটার সাথে দুঃসাহসিক আচরণ করার সাধ্য তার কখনো হবে কিনা সে জানে না। তবে যেটুকু কথার তর্ক সে মানুষটার কথার পরিবর্তে করে তার মনে সাংঘাতিক ভয় রেখে। এই তোরা এভাবে থমকে দাঁড়িয়ে আছিস কেন? চল, ইভানদের ফোন দিয়েছি, আসছে ওরা। আরে নিভান, তুই কখন এলি? কৌরি, তুমিও এসেছো? অমায়িক হেসে কথাটা জিজ্ঞেস করতে কৌরির দিবার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিল, ইভান ভাইয়া জোর করে নিয়ে এসছেন আমাকে। আমার মানা তিনি একটুও শোনেননি। ঠিক করেছে, বিয়ে বাড়ির আনন্দ বলে কথা, ভালো লাগবে না আবার কেন? যতই শরীর খারাপ থাক, বিয়ের আনন্দ কেউ মিস করে? ইভান একদম ঠিক করেছে। আমার পক্ষ থেকে বিয়েতে ওর একটা এক্সট্রা গিফট পাওনা রইল। এ বাড়িতে আসা একদিনের মধ্যে অমায়িক ব্যবহারের ঈশিতা বেশ ভাব পাতিয়ে নিয়েছে কৌরির সাথে, বিশেষ করে নিবানের সে আচরণের পর থেকে। ফুপুর কাছ থেকে মেয়েটা সম্পর্কে জেনে আরও নিজ থেকে ভাবটা জমিয়েছে। যদিও কৌরি এখনো সেভাবে মিশে উঠতে পারেনি, দুজনের কথার মুহূর্তে পরিবেশ আগের নেই হলো। ঈশিতা ভিড় থেকে একটু দূরে গিয়েছিল ইভানদের আসতে বলার জন্য, বিদায় বিষয়টা সম্পর্কে সে অবগত নয়। কিন্তু অন্য অন্য কাজিনেরা কৌরিকে নিয়ে নিবানের ব্যবহারে একটু আশ্চর্য হলো। বাহিরের মেয়েটাকে নিয়ে দিবার সাথে রুড আচরণ, মনে মনে প্রশ্ন তৈরি করলো। তবে যাকে নিয়ে মনে প্রশ্ন তৈরি হলো তাকে প্রশ্ন করার স্পর্ধা কারও নেই, বিদায় কেউ কে আর কিছু বলল না। তবে কৌরির পানে বাঁকা নজরে তাকাতেও ভুলল না তারা। কৌরি খেয়াল করলো বিষয়টা, তবে কি আর করার আছে তার। নিবানও খেয়াল করলো, তবে বিশেষ গুরুত্ব দিল না। ইভানরা আসতে ঈশিতা গহনা আর শাড়ি কেনার জন্য তারা দিল। সবাই গহনার দোকানের দিকে এগোলেও ঈশিতাকে বলে নিবান অফিসে চলে গেল। যদিও ঈশিতা সহ ইভান চেপে ধরেছে, কিছুতেই যেতে দেবে না তাকে। তবে কাজ হলো না, গুরুত্বপূর্ণ কাজ আছে তার। তবে যাবার আগে সবার চোখের আড়ালে কৌরিকে হুমকিমূলক বার্তা ছড়ে দিয়ে যেতে ভুলল না। মান্যতার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা কৌরিকে উদ্দেশ্য করে মিহি কণ্ঠের বার্তা ছুড়ে দিয়ে গেল, ভালো মানুষই অপাত্রে দান কখনোই করবে না। তুমি চাইলেও নিভানের আর না চাইলেও নিভানের। যদি বলো তোমার হ্যাঁ স্বীকারোক্তি না পাওয়া সত্ত্বেও তোমার সাথে জোর করছি, হ্যাঁ জোর করছি আমি। তুমি হ্যাঁ না যাই বলো না কেন, তুমি নিভানের। আর নিভান ভালো মানুষই কখনো অপাত্রে দান করা পছন্দ করে না। সো বি এক্সট্রা কেয়ারফুল, নিজেকে সাবধানে রেখো, ভালো রাখার চেষ্টা করো, অসম্মানিত হওয়ার থেকে রক্ষা করো। না হলে নিভানের কাছে অবশ্যই প্রশ্নবিদ্ধ হওয়া লাগবে তোমাকে। তোমার ভালোর কৈফিয়ত না দেওয়া লাগলেও অবশ্যই মন্দের কৈফিয়তটা দেওয়া লাগবেই। আর আমার উপরে দেখানো রাগে জেদে ভরা যে শরীরের মধ্যে ভালো মানুষই মনটা নিয়ে ঘুরছো, সেসব কিছু তোমার হলেও আজ তো তুমিটা তোমার নও, তুমিটা আমার। আর নিভানের জিনিস নিভান কখনো হেলায় ফেলায় নষ্ট করে না, কষ্ট পেতে দেয় না, অসম্মানিত হতে দেয় না। সো মাথায় রেখো কৌরি, আজ তো শরীরটা তোমার হলেও তুমি তোমার নও। নিভান শান্ত পায়ে চলে গেল। সেদিকে বিস্ময় নিয়ে তাকিয়ে থেকে নিজের আপাত মস্তক নজর ভুলিয়ে দেখলো কৌরি। নিজের ব্যথা লাগলে, কষ্ট পেলে সেটাও কাউকে কৈফিয়ত দেওয়া লাগবে? আশ্চর্য, নিজের সবকিছু অথচ সে নিজেরই নয়, সেটাই বলে গেল মানুষটা। ঘুর কাটলো তার। নিবানের কথাগুলো একে একে ফের মনে পড়তেই মনের অদ্ভুত সূক্ষ্ম এক ভালো লাগা সৃষ্টি হলো। পর মুহূর্তে কিছু একটা ভেবে মিলিয়ে গেল সে ভালো লাগা। নিবানের যাবার পরে তাকালো সে, জেদ নিয়ে মনে মনে আওড়ালো।